ত্রিপুরাবাসী অনেকাংশে বুঝতে সক্ষম হয়েছে। আগে সরকার মানে কি ছিল, কারোর কোনো আইডিয়া ছিল? সরকার সরকার কাকে বলে, গভর্নেন্স কাকে বলে, সিস্টেম কাকে বলে, ট্রান্সপারেন্সি কাকে বলে, ডিজিটাইজেশন কাকে বলে, তার সঙ্গে কি ত্রিপুরার মানুষ পরিচিত ছিল? তাহলে প্রশ্ন উঠবে বলে, স্যার তাহলে কি আগে কি সরকার ছিল না? ভোটাধিকার মানুষ প্রয়োগ করেনি? তাহলে আগের গুলো ছিল কি? 25 বছর টানা সরকার যেটা বলি, তো কি ছিল? ক্যাডার বেসড পন্থার এক সিস্টেম ছিল, তাকে সরকার বলে না। সরকার যেমন পরিচালনা করেন নরেন্দ্র ভাই মোদী, জবাবদেহ সরকার, টাইম বাউন্ড সরকার, ইমপ্লিমেন্টিং সরকার, কমিটেড সরকার, জব ক্রিয়েটর সরকার। ত্রিপুরা তো এখন আমরা সরকার অনুভব করি। আগে কি অনুভব করতাম? দল অনুভব করতাম, পার্টি অফিস, ক্যাডার, ডিসিএম, এলসিএম, বিধায়ক পর্যন্ত অনুভব করতে পারতাম না, এমপি পর্যন্ত এহসাস হতো না। ক্ষমতার মূল বিন্দু পার্টি অফিস, জনতার ক্ষমতার মূল বিন্দু পার্টি অফিস, জনতার ভোটাধিকারের মূল বিন্দু সেক্রেটারিয়েট হওয়া দরকার, অ্যাসেম্বলি হওয়া দরকার, কাউন্সিলগুলো হওয়া দরকার, পঞ্চায়েত হওয়া দরকার। এটা কি ত্রিপুরাতে ছিল? কোনদিনই। সবাই জানতেন যে সেক্রেটারিয়েটে গিয়ে লাভ হবে না, পার্টি অফিসে গেলে আমার কাজের হয়তো বা সমাধান হতে পারে। আর আজকে আমার এক বোন আমার কাছে এসছে আজকে পার্টি সেক্রেটারিয়েটে দেখা করার জন্য, ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চারই সদস্য, এসে আমাকে একটা মেসেজ দেখাচ্ছে। কি বলে, দাদা আমি 4টি ব্যাংকে বাঁশের মাধ্যমে বাস্কেট বানিয়ে আমি বিক্রি করি, দুবাই পর্যন্ত যায়। আমি ব্যাম্বো বোতলও তৈরি করি। শিক্ষিত মহিলা, হাইলি এডুকেটেড। আপনি বলছেন যে স্বনির্ভর হওয়ার জন্য আমি আমার ছেলেকেও চাকরি করতে দিইনি, ওকেও তার মধ্যে লাগিয়েছি। তাই আমি বলো না কি হয়েছে? বলে, দাদা আমি এ রাজ্যের প্রথম মহিলা যে স্ট্যান্ড আপ ইন্ডিয়ার মাধ্যমে আমি লোন পেয়েছি কালকে। স্ট্যান্ড আপ ইন্ডিয়ার মাধ্যমে লোন পেয়েছি আমি কালকে, ত্রিপুরার ফার্স্ট মহিলা। কেন ফার্স্ট মহিলা? কেন প্রথম মহিলা? কোন জায়গাতে? তাহলে কি আর কোন মহিলা লোন পায়নি? এক জায়গাতে। কোন সেই জায়গা? ডিজিটাইজেশন, ট্রান্সপারেন্সি। কি বলে, আমি 4 জায়গাতে, 4টি ব্যাংকে, ব্যাম্বো মেশিনে, স্টেট ব্যাংকে, গ্রামীণ ব্যাংকে, কোঅপারেটিভ ব্যাংকে অনলাইনে লোন অ্যাপ্লাই করেছি। অনলাইনে লোন অ্যাপ্লাই করেছি। সেটা ফর্ম ফিল আপ করতে আমার সময় লেগেছে, কিন্তু শুদ্ধভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করেছি। আমি আমার প্রজেক্ট দিয়েছি, তো 7 দিনের মধ্যে অনলাইনে আমার কাছে স্যাংশন চলে এসছে। কাউর কাছে যেতে হয়নি,
কাউকে জিজ্ঞাসা করতে হয়নি, কালেক্টর মানি দিতে হয়নি, কারোর দরবারে যেতে হয়নি, কোনো ব্যাংকে যেতে হয়নি, কোনো অফিসে যেতে হয়নি, কোনো সেক্রেটারিয়েটে যেতে হয়নি। শুধু অনলাইনে ল্যাপটপে বসে আমার ঘরে আমি ফর্ম ফিল আপ করেছি, তো 7 দিনের মধ্যে লোন সেকশন হয়ে চলে এসছে। আপনারা তো ব্যবসায়ী, কোন ব্যবসায়ী আজ পর্যন্ত আছে আপনাদের কাছে উদাহরণ যে অনলাইনে লোন স্যাংশন করেছেন আর আপনি যাননি, দেখাও করেননি, ব্যাংকে বলেননি, কোনো অ্যাপ্রোচ নেই, আর 7 দিনের মধ্যে আপনার কাছে লোন সেকশন চলে আসবে ত্রিপুরা রাজ্যে? দ্বিতীয় নেই। কেন হয়েছে? কি কারণ হয়েছে? ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট। তার উদাহরণ কি আগে আছে? কেউ বলতে পারবে? এবার যেটা আমি বলছিলাম, গভর্নেন্স সিস্টেম, চাল চলন চরিত্র চেহারা, এখন ত্রিপুরার মানুষের মধ্যে সেটা তৈরি হচ্ছে, এখন তৈরি হচ্ছে। আগে চাল চলন চলন চরিত্র চেহারা কি হবে, তার মধ্যে কি হবে, কিভাবে করবে, তার উপায় কি? চাল চলন চরিত্র চেহারা কিভাবে তৈরি হবে ত্রিপুরা মানুষের স্বাভাবিকভাবে? সে গ্রামে হোক শহরে হোক, প্রত্যেক ব্যক্তি প্রত্যেক বাড়ি, সে নিজের বাড়িতেও ক্যামেরার মধ্যে থাকতো, যে কোনো না কোনো ক্যাডার তাকে দেখছে, সে কি করছে, সে কোথায় যাচ্ছে, তার অ্যাক্টিভিটি কি। স্বাধীনভাবে সে কাজই করতে পারে না। আমি চলার সময় যদি কেউ আমাকে বারবার ওয়াচ করে, তাই আমি বারবার পেছনে দেখবো যে লোকটা আমাকে কি দেখছে বারবার। আমি যদি 10 মিনিটে মানিকবাবুর বাড়িতে যেতে পারি, তো বারবার পিছিয়ে দেখবো, তো 15 মিনিট সময় লাগবে। 15 মিনিট সময় লাগবে, তার মানে 5 মিনিট বেশি লাগবে। কি কারণে? কেউ আমাকে দেখছে। তোমার মধ্যে কিউরিওসিটি, কেন দেখছে, কি কারণে দেখছে? আমার শাড়ি তো ঠিক আছে, আমার শার্ট তো ঠিক আছে, আমি তো অন্যায় কাজ তো করছি না, উনি তো চোর নয়, উনি আমাকে কেন ফলো করছেন? সারা ত্রিপুরা রাজ্যে সেই মহল ছিল, সেটা থেকে আমরা মুক্তি পেয়েছি। আজকে আমাদেরকে কেউ ওয়াচ করে না, আমরা স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা তৈরি করেছি। তো নিজের জন্য চিন্তা করা, সমাজের জন্য চিন্তা করা, সোসাইটির জন্য চিন্তা করা, বিজনেসের জন্য চিন্তা করা, সেই জায়গায় ত্রিপুরা পৌঁছে গেছে। আজকে আমি তার কিছু ডাটা তুলবো আপনাদের সামনে। এই সরকার আসার পর 2018 থেকে 2020-এর এই 4 ডিসেম্বর পর্যন্ত, আজকের দিন পর্যন্ত রেগুলার চাকরি হয়েছে, রেগুলার চাকরি 14,798 জনের। 14,798 জনের রেগুলার চাকরি হয়েছে। তার জন্য না আমার পার্টি না সরকার ঢেন্ডুরা পিটিয়েছে কোথাও। ডাইন হার্নেস, যে সরকারি কর্মচারী মৃত্যুর পর তার পরিবারের লোক চাকরি পায় 767 জন। আউটসোর্সিং এর মাধ্যমে 4,587 জন। কন্ট্রাকচুয়াল 2,849 জন। টোটাল 23,001 জনের চাকরি হয়েছে। 23,001 জনের, 23,001 জন। আমি একজনের কিছুদিন আগে একটি ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখছি, কমিউনিস্টের এক স্থানীয় নেতা ডিস্ট্রিক্ট স্তরের, এক সময় গুন্ডাগর্দির জন্য খুব নাম ছিল ওই এরিয়াতে, কি নাম, খয়েরপুর এরিয়াতে। উনি বলছেন এই সরকার এত চাকরি দেয়নি। ডাটা বলছি আমি। যারা চাকরি পেয়েছে তাকে জিজ্ঞাসা করে দেখুন, জুতা ক্ষয় করতে হয়নি, রিশ্বত দিতে হয়নি, পার্টি করতে হয়নি, তার যোগ্যতা আছে, তার জন্য পেয়ে গেছেন। তাকে বলে গভর্নেন্স, তাকে বলে গভর্নমেন্ট।
তাকে বলে সরকার। তারপর সেলফ এমপ্লয়মেন্ট 2018-19 3145 জন, 2019-20 2097 জন, 2020-21 1762 7004 জন সেলফ এমপ্লয়মেন্ট 7004 জনের হয়েছে। এমপ্লয়মেন্ট জেনারেশন আন্ডার ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট, তার মাধ্যমে 2018-19 15,830 জনের হয়েছে, 2019-20 12,617 জনের হয়েছে, আর 2020-21 2,449 জন, মানে 30,896 জনের রোজগার। 30,896 জনের রোজগার। এমপ্লয়মেন্ট জেনারেশন আন্ডার এমএসএমই, তার মাধ্যমে 24,033 জনের হয়েছে, 2018-19 8,003, 2019-20 8,893, 2020-21 7,137 জনের। স্কিল ডেভেলপমেন্ট, তার মাধ্যমে 7,537 জনের রোজগার হয়েছে। TRLMN, তার মাধ্যমে 4,591 জনের ট্রেনিং হয়েছে, 2,843 জনের চাকরি হয়েছে। এই সব কুল মিলিয়ে গভর্নমেন্ট জব যেগুলো প্রসিজারে আছে বা হয়ে গেছে 23,001, আর সেলফ এমপ্লয়মেন্ট যেগুলো জব ক্রিয়েটার, ইন্ডাস্ট্রি, এমএসএমই, TRLM, গ্রামীণ রোজগার, তার মধ্যে তৈরি হয়েছে কত? 73,384, 73,384 আর 23,001, দুটোটা মিলিয়ে না হলে সরকারি চাকরি হয়ে গেছে বা জব ক্রিয়েটার হয়ে গেছে বা আউটসোর্সিং হয়ে গেছে বা হচ্ছে, তার প্রসেসিং এর মধ্যে আছে, কুল মিলিয়ে 96,385 জনের ব্যবস্থা হয়েছে। 96,300 মানে প্রায় 1 লাখ লোকের রোজগারের, 1 লাখ পরিবারের রোজগারের ব্যবস্থায় সরকার এই পর্যন্ত করে নিয়েছে। 1 লাখ। তারপর মনরেগা, কোথায় কোথায় আমি দেখি খাদ্য নেই, বস্ত্র নেই, গরিবের জন্য কাজ নেই, মনরেগা নেই। কে বলেছে? 2017-18 পুরনো সরকার ছিল, ম্যান্ডেট 34 ছিল হাইয়েস্ট। আমাদের সরকার আসার পর 2018-19 46 হয়েছে 34 থেকে, 2019-20 61, আর 2020-21, কারণ সেটা এখনো কমপ্লিট হয়নি ইয়ার, 52 ডেজ আজকের দিনে। কোথায় 34, কোথায় 52? আর কতজন মানুষের রোজগার? তার মধ্যে 6,18,000 লোক রোজগার পায় ত্রিপুরা। 6,18,000 মানুষের রোজগার পায়। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি 6,000 টাকা করে প্রত্যেক কৃষক পরিবারকে। এমন কতজন? 2,14,483 জন কিষানকে আমরা 6,000 টাকা করে প্রতি বছর নরেন্দ্র ভাই মোদী পাঠাচ্ছে তার অ্যাকাউন্টে। কত? 2,14,483টি পরিবার, গরিব কিষান। বন্ধুরা, এগ্রিকালচারাল গ্রোথ, কিছুদিন আপনারা দেখেছেন যে ছোট রাজ্যগুলির মধ্যে ত্রিপুরাকে প্রথম পুরস্কার দেওয়া হয়েছে এগ্রিকালচারাল গ্রোথ। প্রাইমারি সেক্টরে গ্রোথ কোন রাজ্যের উন্নয়নের মূল মাপকাঠি হয় যখন ভারত কৃষি প্রধান দেশ। প্রাইমারি সেক্টর এগ্রিকালচার, তার গ্রোথ কত? 2017-18-তে উনাদের সরকার ছিল, দলের কোন একটা পার্টির সরকার ছিল, তখন কত ছিল এগ্রিকালচারে? ক্ষেত মজুরের স্লোগান শুনেছি আগরতলার ময়দানে, এই রাস্তাও শুনেছি ক্ষেত মজুরের ইউনিয়নের। কিন্তু এগ্রিকালচারের গ্রোথ কত হয়েছে? কারণ কি গ্রোথ হওয়ার রাস্তা কোথায়? কৃষকরা তো খেতেই যেতে পারতো না, কৃষকদের তো রাস্তায় থাকতে হতো, আন্দোলনে থাকতে হতো, আর তার কারণে গ্রোথ কত ছিল? 6.4% মাত্র। আমাদের সরকার আসার পর 18-19 সেটা 13.7%, ডাবলের চাইতে বেশি। আর 2019-20 13.9%।
শুধু নর্থ ইস্টের বা ছোট রাজ্যগুলোর মধ্যে প্রথম স্থান নয়, পুরো ভারতবর্ষের মধ্যে এগ্রিকালচার গ্রোথে 2019-এ ত্রিপুরা তৃতীয় স্থানে রয়েছে। সেই জায়গা ত্রিপুরা পৌঁছে গেছে বন্ধুরা। একটা রাজ্যের উন্নয়নের মাপকাঠি কি হয়? রোজগার, এগ্রিকালচার গ্রোথ, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচারে ন্যাশনাল হাইওয়েতে 3,197 কোটি টাকার টেন্ডার হয়ে গেছে। আর 2020-21-এ 7,530 কোটি টাকার NHIDCL এর মাধ্যমে ন্যাশনাল হাইওয়ের কাজ হবে। মানে প্রায় 11,000 কোটি টাকার NHIDCL এর মাধ্যমে ন্যাশনাল হাইওয়ের যে প্রজেক্ট, তার মাধ্যমে ত্রিপুরাতে 11,000 কোটি টাকার কাজ হবে। ত্রিপুরাতে আজ পর্যন্ত কমিউনিস্টের জন্ম হওয়ার পর পর্যন্ত ন্যাশনাল হাইওয়ের মধ্যে 11,000 কোটি টাকা খরচা করতে পারেনি এই সরকার। 2 বছরের মধ্যে তার ব্যবস্থা করতে সক্ষম হয়েছে বন্ধুরা। এটা কি পরিবর্তন বলে? এটাকে পরিবর্তন বলে, এটাকে গভর্নেন্স বলে। আর সময়ের মধ্যে হওয়া 2015-16-তে ত্রিপুরার ব্যাংকের মধ্যে সারা ত্রিপুরা মানুষের সমস্ত লোকেদের টাকা মিলিয়ে কত থাকতো? 18,724 টাকা ব্যাংকে জমা হতো। আর তার মধ্যে খরচা কত হতো? লোন দেওয়া, ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে খরচা করা কত? 8,415। মানে 50%-এর নিচে খরচা হতো। মানে ব্যাংকে টাকা জমা থাকতো ত্রিপুরার মানুষের, ত্রিপুরার মানুষ পয়সা খরচা করতে পারতো না। তার ব্যবস্থা নেই, তার সাধন নেই, তার ইনফ্রাস্ট্রাকচার নেই। কারণ কি, ফ্ল্যাট কেনার জন্য কলকাতাতে যেতে হবে। এখন ফ্ল্যাট কেনার জন্য এই বিবেকানন্দ যে সেন্টার আছে সেখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে, আমার দিদির কনস্টিটুয়েন্সি। তার মতো বাধা দেওয়ার জন্য চলে এসছো। আজকে লাইট হাউস তৈরি হচ্ছে রামনগরে 1000। কেউ কোনোদিন কল্পনা করেছিল তো ত্রিপুরাতে লাইট হাউস হবে? লাইট হাউসের বিষয়ে আমাদের কতটা ধারণা আছে? কি সেই লাইট হাউস? অত্যাধুনিক টেকনোলজি। পুরো নর্থ ইস্ট নয়, পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে নর্থ ইস্ট পর্যন্ত লাইট হাউসের প্রজেক্ট যদি নরেন্দ্র ভাই মোদী কোথাও দিয়েছে, তো ত্রিপুরাবাসীকে দিয়েছে। 1000 লাইট হাউসের প্রজেক্ট ডিসেম্বর থেকে এই রামনগরে তৈরি হবে। আর তার মধ্যে বড় মাত্রায় সাবসিডি রয়েছে। এটা একটা লাইট হাউস 16,25,000 টাকা হবে। আর তার মধ্যে 9 থেকে 11 লাখ টাকার সাবসিডি থাকবে। 9 থেকে 11 লাখ টাকা। ত্রিপুরার মানুষ কোনোদিন শুনেছে? কোনোদিন শুনেছে এবার 16 লাখ টাকার ফ্ল্যাট হবে আর তার মধ্যে 10 লাখ টাকা, 9 লাখ টাকা সাবসিডি দিয়ে দেবে? কেউ জানা আছে আজ পর্যন্ত ত্রিপুরার যে কোন ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে বলতে পারে, বলে স্যার যে 16 লাখ টাকার মধ্যে 9 লাখ টাকাই সাবসিডি দিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার, এমন কোন স্কিম ত্রিপুরার বুকে কোনোদিন তৈরি হয়েছে? আর সেই ফ্ল্যাট কতদিনে তৈরি হবে? 3 বছরে না, 4 বছরে না, বর্দালিবাসী 1 বছরে তৈরি হবে। চিন্তা করবেন, আরে এত বড় মাল্টি স্টোরি বিল্ডিং 3টে 1 বছরে কিভাবে তৈরি হয়? তার নামই লাইট হাউস, তার নামে নিউ প্রজেক্ট, নিউ টেকনোলজি। ত্রিপুরা কোনোদিন নিউ টেকনোলজির সঙ্গে পরিচয় ছিল না। যদি দিল্লি মুম্বাইতে যে টেকনোলজি আসতো, সেখানে ত্রিপুরাতে কমিউনিস্টের তন্ত্রের কারণে আসতে 50 বছর সময় লাগতো। কারণ ওনারা তো বলেন আন্দোলন ছাড়া কোন তন্ত্রই আসতে পারে না। লাইট হাউস আনার জন্য হয়তো বা তাদের সরকার থাকলে শুধু এই রাস্তায় দেখতেন যে আন্দোলন চলছে, লাইট হাউস আনতে হবে, নিতে হবে, নাইলে সংগ্রাম চলছে। তার বাইরে কি দেখেছে ত্রিপুরার মানুষ? আজকে কাউকে আন্দোলন করতে হয়নি। গরিব মানুষের জন্য লাইট হাউস 1000 লাইট হাউস তৈরি করে দেওয়া হবে এবং তার মধ্যে যে ব্যতিক্রম বাকি যে পয়সা দিতে হবে সেটাও এই সরকার ব্যবস্থা করেছে, লোনের ব্যবস্থা করে রেখেছে। কানাড়া ব্যাংক তার লোনের ব্যবস্থা করেছে। কত পার্সেন্ট ইন্টারেস্ট? অনলি 7% ইন্টারেস্ট। আপনারা তো ব্যবসায়ী মহল আছেন, একবার কল্পনা করে দেখুন ঘরের লোন 7%-এ ত্রিপুরাতে কোন সরকার কোনোদিন কাউকে দিতে পেরেছে কিনা? একটা উদাহরণ আছে, এক সিঙ্গেল উদাহরণ? পরিবর্তন। দিস ইজ কল্ড চেঞ্জ।
আগে ঘরের লোন 18% ইন্টারেস্ট, একদম নিচে হলো 12% ইন্টারেস্ট। আজকে সরকার তয় করে ব্যাংকের মধ্যে কম্পিটিশন করিয়ে সবচেয়ে কম রেটে কানাড়া ব্যাংক বলছে আমি 7% ইন্টারেস্টে লোন দেব। সরকার তাকেই চুজ করেছে, তাও কিস্তিতে দেবে, তার ব্যবস্থা। তারপর আগামী 2 বছরের মধ্যে ত্রিপুরাতে এই আগরতলাতে 2324টি ফ্ল্যাট তৈরি হবে। কেউ কল্পনা করেছিল যে 2500 ফ্ল্যাট আগরতলাতে তৈরি হবে? মাল্টি স্টোরি বিল্ডিং, 14 তলা 15 তলা হাই রাইজ বিল্ডিং। পরিবর্তন হয়েছে। আগামী 2 বছরের মধ্যে ত্রিপুরাকে কেউ চেনবে না বাইরে থেকে আসার পর। এখনই কলকাতাতে ফ্ল্যাট কেনার আগরতলাবাসীর দরকার নেই। আগে কি হতো, যেটা আমি বলছিলাম যে 2015-16তে পুরনো সরকার ছিল, যেখানে ব্যাংকে 18,724 কোটি টাকা রাখা হয়েছিল, মাত্র 8,415 কোটি টাকা বাজারে আসত। আজকে আমি গর্ব করে বলি, এই নতুন সরকার আসার পর মানুষ ব্যবসা শিখেছে, তার প্রমাণ রয়েছে। জব ক্রিয়েটার তৈরি হয়েছে এমএসএমই সেক্টরে, তার প্রমাণ আমি বলবো। এখন ব্যাংকে জমা পড়েছে কত? 28,598 কোটি টাকা। 28,598 কোটি টাকা জমা আছে, পড়েছে। তার মধ্যে 16,220 কোটি টাকা বাজারে বেরিয়ে এসছে লোনের মাধ্যমে ব্যাংকের কাছ থেকে। তার মানে 50%-এর উপরে বাজারে টাকা আসছে ব্যাংক থেকে বেরিয়ে। এটা হচ্ছে গভর্নেন্স, এটা হচ্ছে ইকোনমি। কারণ মানুষ এখন খরচা করতে শিখেছে, বিজনেস করতে শিখেছে, সেই জায়গাতে ত্রিপুরাতে পৌঁছে গেছে। কোনদিন কোন সরকারের মুখ্যমন্ত্রী, কোন মন্ত্রী, কমিউনিস্টার ডেটা তুলে ধরতে পেরেছে ত্রিপুরার মানুষের কাছে? কিসের ডেটা তুলে ধরতো? ডেটা কিসের ডেটা তুলে ধরতো? আমরা বঞ্চিত, আমাদের এত লক্ষ লোক বঞ্চিত হয়ে আছে, কেন্দ্র দেয় না, নিপীড়িত, আন্দোলন, এই ভাষাগুলির সঙ্গে ত্রিপুরার মানুষকে পরিচিত করত। আজকে ত্রিপুরার নজওয়ান ছেলে বলছে আমি জব ক্রিয়েটার হব, আমি এমএসএমই সেক্টরে যাব, আমি লক্ষ্য স্কিম দিয়ে ইউপিসি কমপ্লিট করব। আমার সঙ্গে তেলিয়ামুড়ার শতাব্দী মজুমদার দেখা করার জন্য এসছে। ইউপিসি এক্সামে 80 নম্বর স্থানে পেয়েছে, ত্রিপুরার মেয়ে, তেলিয়ামুড়ার মেয়ে, গর্ব হয় আমাদের। আমাকে এসে বলছে স্যার, এই যে আপনি লক্ষ্য স্কিমটা দিয়েছেন, সেই স্কিম থেকে আমি পড়াশোনা করেছি, সার্থক হয়ে গেছে আমার স্কিম। আমি একদম আইএস অধিকারী পেয়ে গেছি, আমার ত্রিপুরার মাটি, কলেশ্বরের, তেলিয়ামুড়ার মেয়ে। এও 80 র্যাঙ্কিং, 80 কল্পনা করা যেতে পারে, 80 র্যাঙ্কিং। আচ্ছা, ত্রিপুরা প্রত্যেকটি সেক্টরে সেই জায়গাতে কাজ করছে। তাই বন্ধুরা, আমি সমস্ত বর্দালীবাসীকে নিবেদন করব, এটা বিজনেস এরিয়া। এই সরকার আসার পর ফ্যাক্টরি অ্যান্ড ব্রয়লার রুলস শিথিলীকরণ করা হয়েছে, ইন্সপেক্টর রাজ শেষ করা হয়েছে। আমি সমস্ত বিজনেসম্যানদেরকে বলবো, একবার অনুভব করুন, আমাদের সরকার আসার আগে দোকান যদি কোনো কারণে খুলে নিয়েছেন, কেউ খবর দিয়েছে, ইন্সপেক্টর এসছে, জুরমানা, না হলে পকেটে পেছনে পয়সা দাও। আজকে ইন্সপেক্টর রাজ আছে কি? ইন্সপেক্টর রাজ আছে কি? লেবার ইন্সপেক্টরকে বলে দেওয়া হয়েছে যদি ইন্সপেকশনের জন্য যেতে হয় তো ডাইরেক্টরের পারমিশন নিয়ে যেতে হবে, নাহলে মন্ত্রীর পারমিশন নিয়ে যেতে হবে ইন্সপেক্টরগিরি করার জন্য। সেই ব্যবস্থা নেই, সেটা ইংরেজের ব্যবস্থা। ইন্সপেক্টররা তার সমাধান করেছে, তো ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে করেছে। যারা বলতো আমরা শ্রমিকের লোক, আমরা শ্রমিক দরদি, এরাই ইন্সপেক্টর রাজ শেষ করেনি। আজকে গিয়ে লেবার অফিসে ধর্ণা দিতে হয় না। এ সরকার স্বনির্ভর
দোকানি তৈরি করার জন্য স্কিম এনেছে। ডেকে ডেকে বলছে ট্রেড লাইসেন্স দিয়ে নিন, আগে ট্রেড লাইসেন্স জন্য পার্টি অফিসে ধাক্কা খেতে হতো, চাঁদা দিতে হতো। আজকে প্রত্যেকটি ব্যবসায়ীকে আমি বলবো ট্রেড লাইসেন্স বানিয়ে নিন। আপনার কাছে হয়তোবা কোনো ব্যাংকের অধিকারী বা কোনো লোক সরকারের এক সময় আসবে বা এসেছে, ক্যাম্প লাগিয়েছে। আমি এখানে ক্যাম্প লাগিয়েছিলাম, সবাইকে বলেছে আসুন ট্রেড লাইসেন্স নিয়ে যান। এই কোনোদিন ত্রিপুরাতে ট্রেড লাইসেন্স নেওয়ার জন্য ব্যবসায়ীদেরকে স্বাগত করেছে এমন একটি উদাহরণ তারা ত্রিপুরার যে কোনো ব্যবসায়ী আমার সঙ্গে প্রস্তুত করতে পারবে যে আমরা ট্রেড লাইসেন্স দেওয়ার জন্য সরকার এসে আমাদের দরজায় দাঁড়িয়েছে? এটা পরিবর্তন হয়েছে। ট্রেড লাইসেন্স পাবে কিভাবে? এখানে দোকানদারি যারা রয়েছে তাদের মধ্যে 70% রেন্টে রয়েছে, 70% নিজের দোকান নয়। তো ট্রেড লাইসেন্স তো হতেই পারবে না। নিজের দোকান না হলে ট্রেড লাইসেন্স হবে না। এই সরকার তার মধ্যে শিথিল করে দিয়েছে যে রেন্টে থাকা দোকানিও ট্রেড লাইসেন্স পাবেন, আর যে মালিক তারও কোনো অসুবিধা হবে না। সে ট্রেড লাইসেন্স বলেই সে ক্লেম করতে পারবে না এই দোকান আমার। তো যে ভাড়াটি আছে সেও ট্রেড লাইসেন্স পাওয়ার সুযোগ পেয়ে গেছে, সেটা আগেও হতে পারত, কেন হয়নি? আর ট্রেড লাইসেন্স না হলে পাবেন না, বিজনেস করতে পারবেন না, ইন্স্যুরেন্স হবে না, কিছুই হবে না। ট্রেড লাইসেন্স ছাড়াই বিজনেস করে যাচ্ছে একটা রেজিস্ট্রেশন হয়ে। আজকে সরকার কাউকে আন্দোলন করতে হয়েছে। বরদলির এখান থেকে কোনো দোকানে আন্দোলন করেছে, আমার কাছে কোনো ডেপুটেশন দিয়েছে? কোনো ব্যক্তি বলতে পারবে একটা ডেপুটেশন দিয়েছি স্যারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে? এটা সরকার, এটা দল নয়, তার মধ্যে তফাৎ। আগে দল ছিল সরকার, এখন সরকার, জনতার সরকার, 37 লক্ষ ত্রিপুরাবাসী সরকার। তার জন্য সরকার আপনি আপ চিন্তা করে যে জনতার জন্য কি করতে হবে। কাউকে আন্দোলন করতে হয়নি, ফ্রিতে ট্রেড লাইসেন্স, ইন্স্যুরেন্স করার জন্য। আরে কোন দোকানি, কোন অ্যাসোসিয়েশন, বাজার অ্যাসোসিয়েশন সারা ত্রিপুরার যে কেউ একবার বলতে পারবে যে ফ্রিতে 1000 টাকা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিয়ে ইন্স্যুরেন্স করে দেবে সরকার ফ্রিতে? কোন দোকানিকে কোনদিন কোন সরকার করেছে ত্রিপুরাতে একটা ইন্স্যুরেন্স? আমার দুঃখ হয়, সেদিন আমার বনমালীপুরে 16টি দোকান জ্বলে গেছে। যখন আমি গিয়েছি ইন্স্যুরেন্স কার কার আছে, তো এক দোকানের কাছে আছে। আমি বললাম, আরে আমি চিৎকার করে বলছি ইন্স্যুরেন্সটা করলে তো এখন 5 লাখ টাকা পেয়ে যেতে। তো আমার সামনে দাঁড়িয়ে স্যার SDRF থেকে একটু ব্যবস্থা করুন। আমার কাছে মানে বিনয়ের সঙ্গে কাকুতি করছে। আরে কাকুতি করার দরকার নেই, সরকার তো ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দিচ্ছে, ফ্রিতে করে নিন। যারা ছোট দোকানি, যারা বড় আছে তারা নিজের পয়সা দিয়ে করে নিবে, কিন্তু 5 লাখ টাকা পর্যন্ত যারা ইন্স্যুরেন্স করবেন সরকার করে দেবে। আপনার প্রথম কিস্তি 1000 টাকা সরকার দেবে, করে নিন ফ্রিতে। এই সরকার তার ব্যবস্থা করে। জিএসটি রেজিস্ট্রেশন আগামী 1 বছরের মধ্যে সমস্ত ত্রিপুরার দোকানের জিএসটি রেজিস্ট্রেশন হবে, ট্রেড লাইসেন্স হবে, ইন্স্যুরেন্স করে দেওয়া হবে, লোনের ব্যবস্থার জন্য সহজতর ব্যবস্থা করে দেওয়া হবে। সেই দিশাতে সরকার কাজ করেছে। আমি জানি যদি আমার ব্যবসায়ী মহলদেরকে আমি এস্টাবলিশ না করতে পারি তো কোনোদিনই স্বনির্ভর ত্রিপুরা তৈরি হতে পারে না। প্রধানমন্ত্রীর যে স্বপ্ন স্বনির্ভর ভারত তৈরি করা কোনোদিনই সফল হতে পারে না। একদিকে যেমন এই সরকার ব্যবসায়ীদের জন্য কাজ করছে, একদিকে কৃষকের জন্য কাজ করছে, একদিকে বেরোজগার ছেলে মেয়েদের জন্য কাজ করছে, অন্যদিকে ইনফ্রাস্ট্রাকচারের জন্য কাজ করছে, আর এডুকেশনে কাজ করছে, হেলথে কাজ করছে। আমি দেখেছি এই করোনা প্রভাবে আমি অনেক সময় চুপ করে বসেছিলাম, কত কিছু শুনতে হয়েছে, কত কিছু আমাকে বলেছে, আমার সরকারকে বলেছে, মোদিজিকে বলেছে, কিন্তু আমি শুধু 37 লক্ষ ত্রিপুরাবাসীর দিকে তাকিয়ে আছি, ত্রিপুরেশ্বরী মায়ের দিকে তাকিয়েছিলাম। আজকে করোনাতে ত্রিপুরার কি রে 97.28% রিকভারি রেট, দেশের হাইয়েস্ট রিকভারি রেটের মধ্যে ত্রিপুরা একটা, হাইয়েস্ট রিকভারি রেটের মধ্যে। পজিটিভিটি রেট 3%-এর নিচে চলে গেছে। ব্যবস্থা না হলে কি এগুলো হতো? ত্রিপুরা একমাত্র রাজ্য যে প্রত্যেকের বাড়িতে
হেলথের জম্মু টিম যেটা 12,000 কর্মচারী বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করেছে আপনার ঘরে কেউ অসুস্থ আছে কিনা। কেউ যদি বলে নাই, সেটা আমরা কি করব? কিন্তু জিজ্ঞাসা তো করেছে একবার, বলুন না কেউ জ্বর আছে কিনা, কেউ কাশি আছে কিনা, কেউ সর্দি আছে কিনা। ত্রিপুরা একমাত্র স্টেট সারা ভারতবর্ষের মধ্যে, একমাত্র অনলি ওয়ান স্টেট, যখন ডিজাস্টার হয়, ক্রাইসিস হয়, আমরা বলছি একদিকে ডিজাস্টার, আরেকদিকে বলছি না জিবি হসপিটালে পুরো সেবাটা আগের মতোই থাকতে হবে। সেবাটা আগের চাইতে ভালো হয়েছে বন্ধু, আজকে আমি মুখ খুলে বলছি, আগের চাইতে জিবি হসপিটাল অনেক বেশি উন্নত হয়েছে, অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। কিন্তু তখন একটা ভয় ছিল, ভীতি ছিল। প্রথম তো আমার খেয়াল আছে, প্রথম পেশেন্ট যখন গীতা কর্মকার আমার বোন এসেছিল উদয়পুর থেকে, তো পুরো জিবি বাজার হি যেমন কারফিউ জারি করে দিয়েছে, কেউ নেই, পুরো উধাও। কারণ তখন কেউ বুঝতে পারছিল না, কেউ ভাবছিল ওনার কাছে গেলে হয়ে যাবে, হাওয়া গেলে হয়ে যাবে, কেউ বলছে থুতু ফেললে হয়ে যাবে, কেউ বলছে শ্বাসতে হয়ে যাবে, কেউ বলছে না এটা হেলিকপ্টারে চলে আসবে। কার মুখ বন্ধ করবো? তারপর হাইকোর্টকে আসতে হয়েছে। হাইকোর্ট এসে রিপোর্ট ত্রিপুরা সরকারের পাওয়ার পর স্যাটিসফ্যাক্টরি এলান করেছে, তারপরে গিয়ে আমার মৃত্যুর রাত ভেঙেছে। তাই বন্ধুরা, আমি বলি না এই সরকার সবকিছু আপনাদেরকে দিয়ে দিয়েছে, কিন্তু আপনাদের চোখে তো হাসি তো ফুটিয়েছে। আমি যখন ত্রিপুরার গ্রামে গঞ্জে পাহাড়ে ঘুরতাম, আমি বহু দেখেছি বন্ধু, জানলার একটা পার্ট খুলে ছোট্ট মেয়েটা আমাকে দেখতো, তার মাকে বলতো ওই দেখেন বিপ্লব দেব যা, মা দরওয়াজা বন্ধ করে নিত, ভয়ে কোনো কমিউনিস্টের ক্যাডার যদি দেখে বিপ্লব দেবকে টাটা দিয়েছে তো বাড়িতে এসে দরজা ভাঙবে। এই ছিল ত্রিপুরার পরিবেশ। আমরা আগরতলা বসে কমিউনিস্টের ভয়ের বিষয়ে অনুমানও করা যেতে পারে না বন্ধু, আগরতলা বসে করতে পারবো না বন্ধু। আগরতলায় যেটা অত্যাচার হয়েছে কিছু নয়, গ্রামে গেলে টের পাওয়া যায় কমিউনিস্ট কি জিনিস ছিল। মানুষ আজও কাঁপে কমিউনিস্টের নাম শুনে। মেয়ের বিয়ে দেবে, সেও পার্টি অফিস তৈরি করে দেবে, ছেলে কি হবে, ছেলে মেয়ে কোন সাবজেক্ট নেবে তাও পার্টি অফিস তৈরি করে দেবে, সে কেমিস্ট্রি নেবে না ফিজিক্স নেবে। এই দশায় চলে গেছিল ত্রিপুরা। আজকে স্বাধীনভাবে ছেলে মেয়েরা লক্ষ্য স্কিমের মাধ্যমে ইউপিসি কমপ্লিট করে 80 র্যাঙ্কিং এ ত্রিপুরার মেয়ে চলে আসে বিপ্লব দেবের কাছে। তার পরিবর্তন হয়েছে। সিবিএসসি সিলেবাস, সরকারি স্কুলে 20টি একসঙ্গে সিবিএসসি সিলেবাস, কেউ কল্পনা করেছে ত্রিপুরার কোন মানুষ? এনসিআরটি সিলেবাস কেউ কল্পনা করেছে? এই সবগুলো ত্রিপুরাতে, চাই এডুকেশন হোক, চাই হেলথে হোক, চাই ইনফ্রাস্ট্রাকচারে হোক, চাই মনরেগাতে হোক, আর চাই সরকারি চাকরির মধ্যে হোক, প্রত্যেকটা জায়গায় পরিবর্তন এসছে বলছে। আমি তারপরে বলবো যে সবকিছু একদিনে হয় না। 40টা বছর এক ধারাতে চলেছিল ত্রিপুরা, গভর্নেন্সে ছিল না। আজকে সেই ধারা আমি একদিনে বদলে যেতে পারি। স্বভাব একদিনে বদল হয় না বন্ধু, ধীরে ধীরে চেঞ্জ হয়। আমি 2018 যখন মুখ্যমন্ত্রী হয়েছি, তো ভিড়ের মধ্যে থেকে ছেলেরা এসে আমাকে বলতো দাদা চাকরি কবে দিবেন। আজকে পরিবর্তন হয়েছে, ভিড়ের মধ্যে থেকে ছেলেরা এসে বলে আমি বায়োফ্লক্স লাগিয়ে নিয়েছি, আমি পোল্ট্রি লাগিয়ে নিয়েছি, আমি মাসে 50,000 টাকা রোজগার করি, আমার কাছে 10 জন ছেলে রোজগার করে। আজকে যে বোন ব্যাংকের মাধ্যমে লোন পেয়েছে কোলেস্ট্রল ফ্রি, সে বোন বলছে আমি আগামী 1 বছরের মধ্যে 100 জনের রোজগার দেব আমার যে লোন পেয়েছি তার মধ্যে। আজকে ত্রিপুরা সেই জায়গা পৌঁছেছে। আমার বোন এসে আমাকে বলছে, আমাকে ছোট ভাই বলছিল, কারণ আমি একা যখন কথা বলি তো আমাকে কেউ মুখ্যমন্ত্রী বলে না, কেউ দাদা বলে, কেউ ছোট ভাই বলে, তুমি করেও বলে। উনি তুমি করে বলছিলেন, বলে তোমাকে তুমি করে বলি। আমি বলেন না, তুমি তুই যেটা মনে করি দেখুন। তো বলছিল তোমাকে আমি বলছি আমি 1 বছরের মধ্যে 100 জনের রোজগার দেব, এর চাইতে বড়
আশীর্বাদ মুখ্যমন্ত্রীর কাছে আর কি হতে পারে? আজকে ত্রিপুরা সেই জায়গায় দাঁড়িয়ে গেছে বন্ধু। আর নিরাশ না করা, মুখ্যমন্ত্রীর কাজ নিরাশ না করা, মার কাজ নিরাশ না করা, বাবার কাজ নিরাশ না করা। আমি যদি এখানে ব্যবসায়ী যে বন্ধু আছে, যদি আমি তার দোকানের মালিক হই, আর আমি যদি এসে কর্মচারীর ডেলি বলি এই দোকানে দিয়ে কিচ্ছু হইতো না, তোরা তো ব্যস্ত পারস না, জানোস না, তো কর্মচারী এমনি ডুবে যায়। তো সবসময় আশা জাগাতে হয়, তার মধ্যে একটা নতুন ভবিষ্যৎ দেখাতে হয়, আর সেগুলো হচ্ছে তার প্রমাণ দেখাতে হয়। সরকার সেটা দেখাচ্ছে। আমি চোখে উংলি দিয়ে দেখিয়ে দিলাম যে ত্রিপুরাতে প্রায় 1 লক্ষাধিক রোজগার কিছু হয়ে গেছে, আর কেউ আন্ডার প্রসেস রয়েছে। যেমন কিছু চাকরি আন্ডার প্রসেস রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে কিন্তু আন্ডার প্রসেসে রয়েছে। তাই বন্ধুরা, नरेंद्र भाई मोदी और त्रिपुरा भारतीय जनता पार्टी सरकार, ये দুই ত্রিপুরাকে एक सर्वश्रेष्ठ त्रिपुरा বানানোর জন্য আমরা কাজ করছি। और निश्चित 2018-তে ত্রিপুরাবাসী যখন নরেন্দ্র ভাই মোদির হাতে ত্রিপুরাকে তুলে দিয়েছিল ইতিহাস তৈরি করে, কোনোদিন কেউ কল্পনা করেনি 0 থেকে 36 সিট আর আইপিএফটিকে নিয়ে 44 সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার হবে। কেউ কোনোদিন কল্পনা করেনি বিদেশ থেকে, কেউ কোনোদিন কল্পনা করেনি উত্তরপ্রদেশ থেকে। সুষমা দিদি আজকে আমাদের মধ্যে নেই, দেশের উনি বিদেশ মন্ত্রী ছিলেন, লাস্টে দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। আমি পার্টি অফিসে কৃষ্ণনগরে দিদির যখন ফোন এসছে তো তখন বলছে, अरे विप्लव ये क्या हो गया? हमने बोला दीदी क्या गलती हो गया? अरे नहीं, मोदी ने तो 2014 में जो जीता वो तो एक रिकॉर्ड था, और मोदी जी ने जो यूपी में जोगी जी को बैठाया वो तो इतिहास है, और त्रिपुरा प्रदेश ने तुम लोगों ने जो काम किया, तुम लोगों ने तो इतिहास को ही तोड़ दिया। और नरेंद्र भाई मोदी যখন 2019-এর নির্বাচনের আগে উদয়পুরে জনসভাতে এসেছেন তো বলছেন সামনে দাঁড়িয়ে, আরে ভারতবর্ষের মানুষ, আসো ত্রিপুরার মানুষের কাছ থেকে শিখে যাও, এরা দূরদর্শী, এরা কিছু জানে, এরা কিছু করতে পারে। আর আগে আমরা কি শুনতাম, যাও অন্য রাজ্য থেকে শিখে আসো, কলকাতা যাও, ওদিকে শিখে আয়ো। আর এখন দেশের প্রধানমন্ত্রী বলছে जाइए त्रिपुरा के लोगों के पास से सीख के आइए, ये दूरदर्शी है, कुछ करना जानता है। এর চাইতে বড় উপহার ত্রিপুরাবাসীর জন্য আর কি হতে পারে বন্ধু? ত্রিপুরা গ্রামের মধ্যে কেউ বাঁশের বোতল বানিয়েছে সেটাও প্রধানমন্ত্রী জানে। ত্রিপুরা গ্রামের মধ্যে যে কোন বোন সেলফ হেল্প গ্রুপের গুড় বানিয়েছে সেটাও প্রধানমন্ত্রী জানে। ত্রিপুরাতে কোথাও বাঁশফুলের থেকে চাল হয়েছে সেটাও প্রধানমন্ত্রী জানে। ঠাঙ্গা ডালং কোথায় আছে সেটাও প্রধানমন্ত্রী জানে। বেনিচন্দ্র জমাতিয়া কোথায় আছে সেটাও প্রধানমন্ত্রী জানে। আর লকডাউনের সময় যে প্রতাপ গোয়েলের ঠেলা চালায়, সে সংগ্রহ করে মানুষকে খাদ্যর ব্যবস্থা করেছে সেটাও প্রধানমন্ত্রী জানে। সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর নরেন্দ্র ভাই মোদী। আপনারা এমন একটা ব্যক্তির কাছে আমরা দেশকে দিয়েছি, নরেন্দ্র ভাই মোদী আর ওনার দল ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি, সর্বশ্রেষ্ঠ পার্টি, দুনিয়ার সবচেয়ে বড় পার্টি। আমি আপনাদেরকে সবাইকে বলবো, আপনারা অনেক বেশি ভাগ্যবান। আপনারা এমন সময় ভারতীয় জনতা পার্টিতে এসেছেন যখন পুরো ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে ভারতীয় জনতা পার্টি রয়েছে, প্রত্যেকটি প্রান্তে। আমরা যখন ভারতীয় জনতা পার্টিতে এসেছি, বা আমার বাবা যখন ভারতীয় জনতা পার্টি বা জনসংঘ করতেন, তখন ভারতীয় জনতা পার্টির একজন মেম্বারও ছিল না পঞ্চায়েতের ত্রিপুরাতে। 67 থেকে আমার বাবা জনসংঘী ছিলেন, একজন মেম্বারও ছিলেন না। বাবা যখন জামজুরি বাজার বেরোতেন তো একলাই পোস্টার লাগাতে হতো, কাউকে পয়সা দিয়ে কোন লোককে নেবেন, ও ভারতীয় জনতা পার্টির পোস্টার লাগাবে না, কারণ কি ওকে টিটকারি দেবে, বিজেপির ফ্ল্যাগ লাগাইছে, পোস্টার লাগাইছে। তো আমি ক্লাস 4-5-এ তখন পড়ি। তো বাবা আসলে আমাকে বলতো যে তুমি এই গন্ধের এটা ধরো, নিজে আমার এখান থেকে নিয়ে লাগিয়ে তারপর লাগাতে বাজার।
সেও বিজেপি ছিল, সেও জনসংঘ ছিল। আর আজকে আমি সবাইকে বলবো, এখানে মঞ্চে আর মঞ্চের সামনে যারা রয়েছেন, আপনারা ভাগ্যবান যে হিসেবে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 303 সিট নিয়ে ভারতীয় জনতা পার্টির একচ্ছত্র সরকার, ত্রিপুরাতে 36টি সিট নিয়ে একক সংখ্যাগরিষ্ঠ সরকার, ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে ভারতীয় জনতা পার্টির কোনো না কোনো নির্বাচিত প্রতিনিধি, ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি বিধায়ক ভারতীয় জনতা পার্টির কাছে, ভারতীয় জনতা পার্টির কাছে সবচাইতে বেশি মেম্বার অফ পার্লামেন্ট রয়েছে, ভারতীয় জনতা পার্টির কাছে আজকের দিনে সবচাইতে বেশি মুখ্যমন্ত্রী রয়েছে। ভারতবর্ষের ছোট প্রান্ত, যেটি ছোট রাজ্য, সেটাও বিজেপির কাছে রয়েছে। সবচেয়ে বড় প্রান্ত উত্তরপ্রদেশও বিজেপির কাছে রয়েছে। পুরো ভারত ব্যাপী বিজেপিময় চলছে, তখন আপনারা ভারতীয় জনতা পার্টির সদস্য। এর চাইতে মহান ভাগ্যবান আর আপনারা কি হতে পারেন বন্ধুরা? তাই বলছি, লাস্ট একটা বলে শেষ করব, যে এই দেশের মধ্যে অনেক সমাজ সংস্কারক ছিলেন। নাম বলবো, তার নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন, রাজা রামমোহন রায়, দয়ানন্দ সরস্বতী, বিখ্যাত সমাজ সংস্কারক। কিন্তু আধুনিক ভারত এক সমাজ সংস্কারক তৈরি হয়ে গেছেন, কিন্তু আমাদের হদিশ নেই। কে সেই সমাজ সংস্কারক? কেউ বলে না, কেউ অনুমানও করছে না। আরে বিধবা বিবাহ প্রচলন করেছেন রাজা রামমোহন রায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সতীদাহ প্রথা রোধ করেছেন। কিন্তু নরেন্দ্র ভাই মোদী তাদের চাইতে কম নয়। নরেন্দ্র ভাই মোদী এই দেশের সমস্ত মুসলিম বোনেদেরকে 3 তালাক থেকে মুক্ত করেছেন। সবচেয়ে বড় সমাজ সংস্কারক ব্যক্তি নরেন্দ্র ভাই মোদী। কোনদিন আমরা চিন্তাও করিনি যে নরেন্দ্র ভাই মোদী কত বড় সমাজ সংস্কারক ব্যক্তি হয়ে গেছেন। 3 তালাক থেকে সমস্ত মুসলিম বোনেদেরকে মুক্তি দিয়ে দিয়েছেন। তাই বন্ধুরা, আমরা এমন একজন ব্যক্তিত্বের সঙ্গে রয়েছি, এমন একজন প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছি, এমন একটা দলের সঙ্গে রয়েছি, এমন একটা সংগঠনের সঙ্গে রয়েছি। আমি আশা করি যারা সংগঠনে রয়েছেন, সংগঠনকে সামনে রেখে কাজ করা, নিষ্ঠার সঙ্গে কাজ করা। আর যারা এই অত্র অঞ্চলে ব্যবসায়ী রয়েছেন, আপনারা কাজ করুন ভালোভাবে, নিজের ব্যবসাকে বাড়ান। এই সরকার আপনাদের সঙ্গে রয়েছে। এই প্যান্ডামিক বহুদিন, 6 মাস 7 মাস আমাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু তারপরও ত্রিপুরা পিছিয়ে যায়নি। ত্রিপুরা কোনো সরকারি এমপ্লয়ি যারা রয়েছেন তাদের কারোর স্যালারি কাটেনি বা কারোর লোন গিয়ে আটকায়নি। ত্রিপুরা এক নতুন দিশা নিয়ে চলছে। আমি আশা করি আমাদের যে স্বপ্ন, 3 বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল স্টেটে রূপান্তর করা, 3 বছর যেদিন পুরো হবে, আমি সমস্ত সাংবাদিক বন্ধুদের সামনে আসবো, আমি এই কেক করে দেখিয়ে দেব, এটা হচ্ছে মডেল স্টেটের উদাহরণ, এটা হচ্ছে ত্রিপুরা, এটা হচ্ছে নরেন্দ্র ভাই মোদীর হীরা প্লাস। আর ত্রিপুরা 37 লক্ষ ত্রিপুরাবাসীর বাই দ্য পিপল গভর্নমেন্ট সেই দিশাতেই কাজ করছে। এবং আমি আশা করি আগামী দিনে সমস্ত ত্রিপুরাবাসী এক শুদ্ধ মানসিকতা নিয়ে, এক শুভ্র মানসিকতা নিয়ে, আর নরেন্দ্র ভাই মোদীর যে স্বপ্ন আর সাকার করার যে হিম্মত ওনার মধ্যে, সেই দিশা নিয়ে আমরা পরিবারকে শক্তিশালী করব, আমার গ্রামকে, শহরকে এবং রাজ্য এবং দেশকে সর্বোপরি শক্তিশালী করব। আমি মানিক বাবু, আমার মনে হয় যে কমিউনিস্টের বিষয়ে বলার আর দরকার নেই। আপনি দেখেছেন পুরো ভাষণের মধ্যে আমি একবারও কমিউনিস্টের নাম নেইনি। পুরনো সরকার বলেছি, কমিউনিস্টের নাম নিল বেঁচে থাকবে, দরকারই নেই, ছেড়ে দিন, বিদায় করে দিন। আমাদের কাছে মোদী আছে, ত্রিপুরাবাসী আছে, তাদের নাম নেওয়ার দরকার নেই। তারা তো চলে গেছে, কেন নাম নিয়ে তাদেরকে নিমন্ত্রণ করেন? নিমন্ত্রণের দরকার নেই। নিমন্ত্রণ করতে হলে তো ঘরে ঘরে যান, মানুষের কাছে যান, দুঃখ দুর্দশার সম্বন্ধে জানুন। যারা সংগঠনে রয়েছেন, যান না মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন কি হয়েছে, কি দরকার, কি করতে পারি। না হলে বকুনি দিবে, না হলে হাসি দিয়ে কথা বলবে, দুইটার মধ্যে একটা হবে, এর বাইরে কোনো কিছু হবে না। যান মানুষের কাছে। আজকে শুধু মানুষের কাছে যাওয়ার দরকার রয়েছে, আর কোনো কিছু নেই। মানুষ মোদীকে চেনে, বিহার ইলেকশনে প্রমাণিত হয়ে গেছে। মানুষ সব বুঝে,
জাত পাতের ঊর্ধ্বে ওঠে। বিহার, উত্তরপ্রদেশের ইলেকশন জাত পাত পন্থ ছাড়া হয় না, মানুষ মেনে নিয়েছিল, দুনিয়া মেনে নিয়েছিল। কিন্তু নরেন্দ্র ভাই মোদী শুধু নিজের পার্টিতে নয়, লালুর বেটেকেও বাধ্য করেছে যে জাত পাতের রাজনীতি নয়, ডেভেলপমেন্টের রাজনীতি করতে হবে। বাবার ফটো পর্যন্ত লাগায়নি, জাত পাতের রাজনীতি নয়। সেই লালু প্রসাদের ছেলে পর্যন্ত ডেভেলপমেন্টের রাজনীতি করতে হয়েছে, তার নাম নরেন্দ্র ভাই মোদী। মোদী শুধু নিজে চেঞ্জ হন না, মোদী সবাইকে চেঞ্জ করতে বাধ্য করে দেন, সেই দিশাতে নিয়ে যান। রাজনীতির নতুন সমীকরণ তৈরি করেছে, আর দেশ সেই দিশাতে চলছে। মোদীর নেতৃত্বে দেশের ডেভেলপমেন্টকে রোকার মতো কোনো শক্তি নেই। মোদীর একটাই লক্ষ্য, সর্বশ্রেষ্ঠ ভারত লাগবে, আর আমাদের একটাই লক্ষ্য, সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা লাগবে। আমরা সেই দিশাতে কাজ করব, আর সঙ্গে সঙ্গে পার্টির কাছ থেকে, মানিক বাবু আর তার টিমের কাছ থেকে সর্বশ্রেষ্ঠ সংগঠন চাইব। যে সংগঠন আমরা তৈরি করেছিলাম তার চেয়ে আরো সর্বশক্তিমান সংগঠন আমার লাগবে। আর বাই দ্য পিপল সরকার যেটা কাজ করার আমাদের সরকার করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।